হত্যায় বাঙালি স্মরণ করছে জাতির জনককে। বঙ্গবন্ধুকে হত্যায় সিআইএর ভূমিকা স্পষ্ট। খুনি মাজেদের স্বীকারোক্তি, বঙ্গবন্ধু হত্যায় জড়িত ছিলেন জিয়া। সাথে দেখা সাক্ষাৎ করতেন এবং খুনিরাও তাকে ওখান থেকে যোগাযোগ করতেন। উনি তো ওনার ডাইরেক্ট মদত ছিল ওদের প্রতি। চলে গেলেন বিশিষ্ট চিত্রশিল্পী মুর্তজা বশীর। দেখছেন এটিএন নিউজ। 3টার নিউজ আওয়ারে আপনাদের সঙ্গে রয়েছি আমি শ্রাবণী জলি। শুনছিলেন সংবাদ শিরোনামগুলো। VSL, Angle, Channel, HB, VSL, বিক্রমপুর স্টিল লিমিটেড। করোনাকালে কঠিন সময় পার করছে বিশ্ব। এ লড়াইয়ে বাঙালিও বুকে নিয়ে বঙ্গবন্ধুর চেতনা। সবটাতেই জাতির পিতার বাণী নির্দেশনা যেন ঘোর বিপদের বিশেষ বন্ধু। জাতীয় শোক দিবসে তাই তাকেই স্মরণ, বিপদের বন্ধু বঙ্গবন্ধু। বিশেষ আয়োজন দেখতে চোখ রাখুন আজ ও কাল শুধু এটিএন নিউজে। 15 আগস্ট 1975, সেদিন পিতার রক্তের ধারায় থমকে গিয়েছিল বাংলাদেশের স্বপ্নযাত্রা। 15 আগস্ট, যার হত্যাকাণ্ডে আঁধার নেমে এসেছিল উন্নত মানবিক বাংলাদেশ গড়ার স্বপ্নে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকীতে সেই মহামানবের প্রতি এটিএন নিউজের শ্রদ্ধা। আগস্ট 1975, সেদিন ধানমন্ডির 32 নম্বরের বাড়িটিতে কি হয়েছিল, কতটা নির্মমতায় হত্যা করা হয়েছিল সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালিকে। 45 বছর আগের এই ইতিহাস সবারই জানা। তারপরও এখনো দিনটি এলে সমান কষ্ট আর বেদনা খামচে ধরে প্রতিটি বাঙালির হৃদয়কে। সেদিন ভোররাতে সেনা সদস্যদের যে বিপথগামী দলটি হামলে পড়ল ধানমন্ডির 32 নম্বরের ঐতিহাসিক বাড়িটিতে, যে মুহূর্তে তারা গুলি চালালো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বুকে, সেই সময় কি এতটুকু বোধোদয় হয়েছিল তাদের? কি যে এক চিরস্থায়ী কলঙ্কের কালি তারা লেপে দিল পুরো জাতির মুখে। তারা কি টের পেয়েছিল একটি জাতিকে পিতা হারা করার দায় কতটা কঠিন? ইতিহাসের নৃশংসতম সেই রাজনৈতিক হত্যাকাণ্ডের শিকার কেবল তিনি নন। চক্রান্তকারী সেই সেনা সদস্যদের হাতে সেদিন প্রাণ হারান নারী, শিশুসহ তার পরিবারের প্রায় সব সদস্য। বিদেশে থাকায় প্রাণে বেঁচে যান কেবল তার 2 মেয়ে। সপরিবারে নিহত হন বঙ্গবন্ধুর আত্মীয় আব্দুর রব সেরনিয়াবাদ ও শেখ মনিও। সবসময় এই প্রশ্ন আমার মনে জাগে, আমি আজকে ক্ষমতায় আছি, আমার কাছে সবাই বিচার চায়, তখন তো আমার মনে এই কথাটা আসে, আমি তো বিচার চাইতে পারিনি, আমার তো বিচার চাওয়ার অধিকারটাই কেড়ে নেওয়া হয়েছিল। জাতির কপালে কলঙ্কের দাগ হয়ে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত সেসব খুনিরা বহুদিন বিচারের বাইরে থাকলেও শেষ পর্যন্ত সেই কলঙ্ক কিছুটা দূর হয় 2010 সালে 5 খুনির মৃত্যুদণ্ড কার্যকরের মাধ্যমে। আর দীর্ঘদিন পালিয়ে থেকেও শেষ পর্যন্ত এই বছর এপ্রিলে কার্যকর হয় আরেক খুনি আব্দুল মাজেদের মৃত্যুদণ্ড। তবে এখনো মৃত্যুদণ্ডপ্রাপ্ত বঙ্গবন্ধুর 5 খুনি পালিয়ে আছে পৃথিবীর বিভিন্ন দেশে। অবশ্য সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে খুব দ্রুত তাদের দেশে ফিরিয়ে এনে শাস্তি কার্যকরের উদ্যোগ নিয়েছেন তারা। যতক্ষণ পর্যন্ত আমরা এই 5 জন পলাতক খুনিকে দেশে ফিরিয়ে এনে এই রায় সম্পূর্ণভাবে কার্যকর না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত তাদেরকে
খুঁজে বের করা এবং আনার প্রচেষ্টা চলবে। রেজওয়ান ফয়েজ, এটিএন নিউজ, ঢাকা। শোক, শ্রদ্ধা আর ভালোবাসায় বাঙালি স্মরণ করছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। ৪৫তম শাহাদাত বার্ষিকীর ভোরে ধানমন্ডি ৩২ নম্বরে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানিয়ে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধুর পলাতক খুনিদের ফেরাতে জোর চেষ্টা চলছে। ৭৫-এর ১৫ই আগস্ট ভোরের আলো ফোটার আগেই ঘাতকরা হত্যা করেছিল বঙ্গবন্ধু এবং তার পরিবারের সদস্যদের। বাঙালি জাতি সেই শোক বয়ে চলছে বছরের পর বছর। দিনটি স্মরণে ভোরে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। শ্রদ্ধা নিবেদনে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল। ধানমন্ডির পর বনানী কবরস্থানে ১৫ই আগস্টে শহীদদের প্রতিও শ্রদ্ধা জানান তিনি। প্রতি বছর নেতাকর্মীদের নিয়ে শোক দিবসে দলের পক্ষ থেকে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। তবে এবার করোনার কারণে আয়োজন ছিল একেবারেই সীমিত। তাই সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানান আওয়ামী লীগ নেতারা। আমরা সরকার সহ আন্তর্জাতিক মহলের কাছে আমরা জোর দাবি জানাই, যে সমস্ত দেশে এই বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিরা এখনও পালিয়ে আছে, দণ্ডপ্রাপ্ত খুনিরা যারা পালিয়ে আছে, তাদেরকে অবিলম্বে ফেরত দেওয়া হোক এবং সরকার পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হোক যাতে দ্রুত এদেরকে দেশে ফিরিয়ে এনে এই দণ্ড কার্যকর করার মাধ্যমে জাতিকে কলঙ্কমুক্ত করা হোক। ধানমন্ডি থেকে আওয়ামী লীগ নেতারা যান বনানী কবরস্থানে। সেখানে চিরনিদ্রায় শায়িত বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের প্রতিও শ্রদ্ধা জানানো হয়। জাতিকে আশ্বস্ত করতে চাই, বঙ্গবন্ধুর বাকি 5 খুনিকে স্বদেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ড কার্যকর করার প্রয়াস এবং কূটনৈতিক প্রচেষ্টা আরও জোরদার করা হয়েছে। আমরা আশা করছি যে নূর চৌধুরী এবং রাশেদ চৌধুরীকে যেভাবে শনাক্ত করা গেছে, অন্যান্য খুনিদেরকেও শনাক্ত করা যাবে যে তারা কোথায় লুকিয়ে আছে। প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা ছাড়াও ধানমন্ডি এবং বনানী কবরস্থানে শ্রদ্ধা জানান ঢাকা মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ দলের বিভিন্ন সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। অন্যদিকে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল টুঙ্গিপাড়ায় জাতির জনকের মাজারে শ্রদ্ধা জানান। মহসিন কবির, এটিএন নিউজ, ঢাকা। বিপদে দুর্যোগে বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়েছিলেন দেশের মানুষ। তেমনি তার দেখানো পথে সবাই ঐক্যবদ্ধ হলে মোকাবেলা করা যাবে মহামারীও। ৪৫তম শাহাদাত বার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে এসে এই মন্তব্য সাধারণ মানুষের। বিদেশে পলাতক বঙ্গবন্ধুর 5 খুনিকে দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকরের দাবিও জানান তারা। কাকডাকা ভোর থেকেই তাদের পদযাত্রা, গন্তব্য ধানমন্ডি ৩২ নম্বর। বিপদের বন্ধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে জনতার এই ঢল। গণমানুষের ভালোবাসায় সিক্ত শ্রদ্ধার প্রতিকৃতি, ফুলে ফুলে ভরে যায় মূল বেদি। শুধু বিপদের সময় ছিল সেটা না, উনি বাঙালির সুখ এবং দুঃখ দুইটাই ছিল। বঙ্গবন্ধু যেমন দেশকে ভালোবাসতেন, মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে আমাদেরকে ওন করতেছেন, বাংলাদেশকে যেভাবে ওন করেন, সবাই যদি আমরা এভাবে ওন করি তাহলে বঙ্গবন্ধুর চেতনা বাস্তবায়ন হবে, বঙ্গবন্ধুর স্বপ্নে সোনার বাংলা। গুটি গুটি পায়ে ভালোবাসার মিনারে শিশুরাও ছুটে আসে, স্বাস্থ্যবিধি মেনে দল বেঁধে তাদের আশা। বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সদস্য তারা। বঙ্গবন্ধু তাদের কাছে এগিয়ে যাওয়ার চেতনা। এই মহামারীর ভিতরেও সবকিছু অপেক্ষা করে আমরা এখানে আসার কারণটা হচ্ছে বঙ্গবন্ধুকে মন থেকে ভালোবাসা, সামাজিক দূরত্ব বজায় রেখে ওনার প্রতি একটা শ্রদ্ধা আকর্ষণ, শ্রদ্ধা প্রদর্শন। মানুষের মুক্তির স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু। সেই লক্ষ্যে পৌঁছতে তার দেখানো পথ থেকে যারা দূরে সরে গেছেন, বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদত বার্ষিকীতে সময় এসেছে তাদের আত্মশুদ্ধির।
শোককে শক্তিতে পরিণত করার আহ্বান সাধারণ মানুষের। বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে বাংলাদেশকে চিরতরে আসলে তখন কি আমরা অনেক পিছিয়ে গিয়েছি। একসাথে যখন আমরা সবাই থাকবো, সবাই একসাথে থাকলে যে কোনো বিপদকে আমরা মোকাবেলা করতে পারবো। কোনো বিপদই বাঙালিকে দমিয়ে রাখতে পারেনি, আমাদেরকেও পারবে না। নির্দেশনা ছিল স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে আনুষ্ঠানিকতার, কিন্তু গণমানুষের চাপ সামাল দিতে হিমশিম খান স্বেচ্ছাসেবকরা। একে আজাদ, এটিএন নিউজ, ঢাকা। বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির মানচিত্রে নতুন সমীকরণ তৈরির পেছনে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর ভূমিকা স্পষ্ট। তখনকার মার্কিন রাষ্ট্রদূত এবং সিআইএর স্টেশন চিফের পাঠানো তার বার্তা প্রমাণ করে বঙ্গবন্ধুকে হত্যার পরিকল্পনা আগে থেকেই জানত মার্কিন সরকার। মফিদুল তপু রিপোর্টে দেখুন বিস্তারিত। The CIA. The CIA doesn't even acknowledge that the farm exists. মার্কিন গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি সিআইএ, যার মূল কাজ বিদেশের মাটিতে যে কোনো উপায়ে মার্কিন সরকারের স্বার্থ উদ্ধার এবং সেজন্য রাজনৈতিক হত্যাকাণ্ড, সরকার উৎখাত, বিদ্রোহীদের অস্ত্র সরবরাহ, অর্থায়ন ও প্রশিক্ষণ থেকে শুরু করে সব ধরনের আন্ডারকভার বা ব্ল্যাক অপ পরিচালনা। বাংলাদেশের অভ্যুদয়ে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে মার্কিন স্বার্থের সবচেয়ে বড় গলার কাটায় পরিণত হয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাই স্বাধীন বাংলাদেশে ভারত সোভিয়েত ঘেঁষা বঙ্গবন্ধুকে সরিয়ে দিতে মার্কিন উৎসাহের কোনো কমতি ছিল না। প্রখ্যাত মার্কিন অনুসন্ধানী সাংবাদিক লরেন্স লিফশুলজের বাংলাদেশ দ্য আনফিনিশড রেভলিউশন গ্রন্থে বলা হয়েছে, মোশতাক চক্রের সঙ্গে সিআইএর যোগাযোগ ছিল 1971 সালে সেই কলকাতা থেকেই। 1974 সালে বঙ্গবন্ধু হত্যার ব্লুপ্রিন্ট তৈরির পর প্ল্যানিং সেল গঠনের জন্য সিআইএ আবার তাদের সঙ্গে নতুন করে যোগাযোগ করে, আর এ দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করেছিল ঢাকায় সিআইএর তৎকালীন স্টেশন চিফ ফিলিপ চেরি। 1972-এর 21 ডিসেম্বর ঢাকার মার্কিন দূতাবাস থেকে পাঠানো তার বার্তায় বলা হয়, মুজিব সরকারের পরিবর্তন হবে এক আকস্মিক আঘাতে, তার উত্তরসূরি আসবে তারই দল থেকে। লিফশুলজের দাবি, হত্যাকারীদের প্রতিনিধিরা 1974 সালের শরৎকালে ঢাকার মার্কিন দূতাবাসে এসে সাহায্য চায়। মাহবুবুল আলম চাষী, তাহিরউদ্দিন ঠাকুর, এবিএস সফদার ছিলেন তখন মার্কিন গুপ্তচর সংস্থা সিআইএর টপ এজেন্ট। People in the U.S. Embassy to have assurances that America would not be opposed to a change. ঢাকার মার্কিন দূতাবাস 12 আগস্ট ঘোষণা দিয়ে জানিয়ে দেয় 15 আগস্ট দূতাবাস অনিবার্য কারণে বন্ধ থাকবে। এই ছুটি ছিল তালিকা বহির্ভূত। 14 আগস্ট দিবাগত রাতে ওই দূতাবাসে ছিল অসীম কর্মব্যস্ততা। সকালে মার্কিন দূতাবাসের গাড়ি পরিস্থিতি পর্যবেক্ষণে টহল দেয় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ রাজধানীর বিভিন্ন এলাকায়। সিআইএর মেরিল্যান্ড আর্কাইভে সংরক্ষিত 1975-এর 15 ও 16 আগস্টের প্রস্তুত নথি বলছে, ঢাকা থেকে ফিলিপ চেরি যখন তার বার্তা পাঠায় তখনও অভ্যুত্থান চলছিল। বঙ্গবন্ধু হত্যার প্রথম ঘোষণাও আসে ওয়াশিংটনের ভয়েস অফ আমেরিকা থেকে। খুনিরা কিছুদিনের মধ্যেই পালিয়ে যায় থাইল্যান্ডে। লেফটেন্যান্ট কর্নেল ফারুক স্বীকার করেন, বঙ্গবন্ধুকে হত্যার ক্লিয়ারেন্স চাইতে 1975-এর 20 মার্চ জেনারেল জিয়ার কাছে গিয়েছিলেন। On 20th of March 1975 in the evening, General Zia said, "I am a senior officer. I cannot be involved in such things. If you junior officers want to do it, go ahead." সিআইএ ও বাংলাদেশের সম্ভাব্য অভ্যুত্থান শিরোনামে সেদিনই ওয়াশিংটনে একটি নথি প্রস্তুত হয়। তবে বাংলাদেশের নেতৃত্বে জিয়াউর রহমানই সিআইএর শীর্ষ পছন্দ ছিলেন কিনা সেই প্রশ্নের উত্তর আজও অজানা। ভারতীয় গোয়েন্দা সংস্থা র বঙ্গবন্ধুকে জানায়, সেনাবাহিনীর সাজোয়া ও গোলন্দাজ বাহিনীর 2টি ইউনিটে তার বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্র চলছে। যদিও এর প্রায় 4 মাস আগেই র প্রধান আর.এন. কাও 1974-এর ডিসেম্বরে বাংলাদেশে এসে হত্যা ষড়যন্ত্র বিষয়ে বঙ্গবন্ধুকে জানিয়েছিলেন, কিন্তু বঙ্গবন্ধু তা বিশ্বাস করেননি। বলেছিলেন, ওরা আমার সন্তান, আমার কোনো ক্ষতি ওরা করবে না। যেদিন তোমরা তুমি সন্দেহ করো যে আমার ভালোবাসার মধ্যে পুরো কৃপণতা আছে, সেদিন আমি বলে দিও আমি তোমাকে বিদায় নিয়ে যাব। আমি সব ত্যাগ করতে পারি, তোমাদের ভালোবাসা আমি ত্যাগ করতে পারি। মফিদুল তপু, এটিএন নিউজ, ঢাকা। এদিকে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি ক্যাপ্টেন মাজেদের জবানবন্দি
শেখ মুজিবুর রহমান হত্যার সঙ্গে সরাসরি জড়িত জিয়াউর রহমান। সম্প্রতি মৃত্যুদণ্ড কার্যকর হওয়া বঙ্গবন্ধুর এই খুনির জবানবন্দিতে উঠে এসেছে এমন আরও কিছু তথ্য। দীর্ঘ প্রায় ৪৫ বছর পালিয়ে থাকার পর গত ৬ এপ্রিল ধরা পড়ে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি ক্যাপ্টেন আব্দুল মাজেদ। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেয়া এই ঘাতকের মৃত্যুদণ্ডের সাজা কার্যকর করা হয় গত ১২ এপ্রিল। ধরা পড়ার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই ঘাতকের একটি জবানবন্দির ভিডিও ক্লিপ এটিএন নিউজের হাতে এসেছে। সেখানে তিনি স্পষ্ট দাবি করেছেন শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের সঙ্গে জিয়াউর রহমান সরাসরি জড়িত ছিলেন। 15ই আগস্ট ৭৫ সালে জিয়াউর রহমান সাহেব 10টা 11টার দিকে ক্যান্টনমেন্ট অডিটোরিয়ামে সব ঢাকা ক্যান্টনমেন্টের জওয়ান এবং অফিসারদেরকে ওখানে অ্যাড্রেস করেন। ওখানে উনি মোটিভেট করেন যে এখন যে ঘটনা গত রাতে ঘটে গেছে, তোমরা সে সমস্ত নিয়ে কোনো রকম মাথা ঘামাবে না, তোমরা সব চেইন অফ কমান্ডে ফিরে যাও, সবাই কাজকর্ম করো, এটা জাতীয় ব্যাপার, এটা আমাদের ব্যাপার না। মাজেদের বক্তব্য অনুযায়ী 15ই আগস্টের পরে খুনিরা যখন বঙ্গভবন দখল করে রেখেছিল তখন সেখানে গিয়ে তাদের সাথে নিয়মিত দেখা করতেন জিয়াউর রহমান। বঙ্গভবনে ওই খুনিদের সাথে দেখা সাক্ষাৎ করতেন এবং খুনিরাও তাকে ওখান থেকে যোগাযোগ করতেন ডাইরেক্ট, এবং আর্মির চেইন অফ কমান্ড বলতে কিছু ছিল না, ওরাই চালাতো প্র্যাকটিক্যাল। এমনকি খুনিরা যাতে নিরাপদে বিদেশে পালিয়ে যেতে পারে সে ব্যবস্থাও করে দিয়েছিলেন জেনারেল জিয়া। আমি দেখেছি মিলিটারি সেক্রেটারি আর প্রেসিডেন্টের সাথে ওনারা কথাবার্তা বলছেন, তো এই সমস্ত আমরা দূরের থেকে দেখেছি। তো পরে বললো যে এখানে বঙ্গভবনে যে সমস্ত অফিসাররা আছে তারা সব ইয়েতে যাবে বাইরে বিদেশে, এবং বিদেশে তাদের উনি কাগজপত্র তৈরি করার জন্য মিলিটারি সেক্রেটারি ছিলেন তখন ব্রিগেডিয়ার মাসরুর হক, ওনাকে নির্দেশ দিয়েছেন। রাষ্ট্রীয় ক্ষমতা দখল করার পর বিদেশে পালিয়ে যাওয়া বঙ্গবন্ধুর খুনিদের বিভিন্ন দূতাবাসের চাকরি সহ নানাভাবে পুরস্কৃত করেছিলেন জিয়াউর রহমান। এমন অভিযোগ সত্য বলেও জানিয়েছে খুনি মাজেদ। লিবিয়াতে আমরা গিয়েছি, লিবিয়া যাওয়ার পরে বলে যে সেই ফরেন সার্ভিস হবে সবাই, জিয়াউর রহমান সাহেব ফরেন সার্ভিস দিবেন সবাইকে প্রাইজ হিসাবে, এবং একটা করে প্রমোশনও দিয়ে দিবেন। জিয়াউর রহমান উনি তো ওনার ডাইরেক্ট মদত ছিল ওদের প্রতি। রেজওয়ান ফয়েজ, এটিএন নিউজ, ঢাকা। এক জীবন বাংলা বাংলা করেই পার করে দিলেন তিনি। বাংলার মানুষ, বাংলা ভাষা আর বাংলাদেশ মানেই তিনি। সবার বিপদে তিনি, আর তার বিপদে আরও জানাচ্ছেন আশিকুর রহমান অপু। আরও ৭১ হতে জেলখানায় করেছেন অনশন। শেখ মুজিবুর রহমানের জীবন মানেই ছিল ৭.৫ কোটি বাঙালি। বাঙালিও বুঝেছিলেন মুক্তি মুজিবেই, তাই ৬ দফাকে আপামর বাঙালি জেনেছিল মুক্তির সনদ হিসেবে। আমি জানি না পৃথিবীর কোনো দেশে এত দ্রুত কোনো দাবি এত বেশি জনপ্রিয়তা পেতে পারে, কারণ বাংলার মানুষ এটা নিয়েছিল তাদের বাঁচার অধিকার হিসেবে। যেমন জীবনের সর্বস্ব দিয়েছিলেন বাঙালির বিপদে, তেমনি বাংলার মানুষ আছেন তার জীবনে। এই বিশ্বাস মুজিবের আজন্ম লালিত। এর চেয়ে বেশি কিছু তিনি প্রত্যাশাই করেননি। তোমাদের কাজ করতে হবে, শান্তি শৃঙ্খলা তোমাদের এরিয়াতে তোমাদের রাখতে হবে। করবা? আমি জানি তোমরা করবা। যখন আমি ছিলাম না তখন যখন আমার কথা মতো তোমরা করেছো, নিশ্চয়ই করবা। এ বিশ্বাস না থাকলে আমি বাঁচতে পারতাম না। আশিকুর রহমান অপু, এটিএন নিউজ। ৩টা নিউজ আওয়ারের সময় হলো বাজিদ স্টিল বিরতির। ফিরে এসে আরোতে থাকছে। বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতায় চালু হলো গণস্বাস্থ্য প্লাজমা সেন্টার।
শ্রদ্ধা কৃতজ্ঞতায় বাঙালি স্মরণ করছে জাতির জনককে। বঙ্গবন্ধুকে হত্যায় সিআইএর ভূমিকা স্পষ্ট। খুনি মাজিদের স্বীকারোক্তি, বঙ্গবন্ধু হত্যায় জড়িত ছিলেন জিয়া। খুনিদের সাথে দেখা সাক্ষাৎ করতেন এবং খুনিরাও তাকে ওখান থেকে যোগাযোগ করতেন। জিয়াউর রহমান উনি তো ওনার ডাইরেক্ট মদত ছিল ওদের প্রতি। চলে গেলেন বিশিষ্ট চিত্রশিল্পী মুর্তজা বশীর। সংবাদ শিরোনামগুলো আরও একবার জানিয়ে আবার আমন্ত্রণ জানাচ্ছি 3টা নিউজ আওয়ারে। জানাবো একটি শোক সংবাদ। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চলে গেলেন বিশিষ্ট চিত্রশিল্পী মুর্তজা বশীর। সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মারা যান তিনি। মুর্তজা বশীরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৮৮ বছর বয়সী শিল্পী মুর্তজা বশীরকে গত বৃহস্পতিবার ওই হাসপাতালের ইন্টেন্সিভ কেয়ার ইউনিট আইসিইউতে ভর্তি করা হয়। তিনি হৃদরোগ, ফুসফুস ও কিডনি জটিলতায় ভুগছিলেন। আজই বনানী কবরস্থানে দাফন করা হবে তাকে। এর আগে কবরস্থান মসজিদেই নামাজে জানাজা হবে তার। 1952 সালের 21শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর কনিষ্ঠ সন্তান মুর্তজা বশীর। 22 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের ছাদে কালো পতাকা উত্তোলনকারীদের মধ্যে তিনি ছিলেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান দায়িত্ব পালন করেন তিনি। চিত্রশিল্পে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ স্বাধীনতা পুরস্কার, 21শে পদক সহ বহু জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন গুণী এই শিল্পী। আবারও বঙ্গবন্ধুকে স্মরণ করে সংবাদ। সারা দেশে বিনম্র শ্রদ্ধায় পালিত হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী। বরিশাল জেলা প্রশাসন, বিশ্ববিদ্যালয় ও আওয়ামী লীগের নেতাকর্মীরা সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এই উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিকে চট্টগ্রামে জাতীয় শোক দিবস উপলক্ষে স্থানীয় একটি স্বাস্থ্য ক্যাম্পে সুবিধা বঞ্চিতদের বিনামূল্যে চিকিৎসা সেবা, ওষুধ ও খাবার দেয়া হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়ায় বঙ্গবন্ধু স্কোয়ারে জেলা প্রশাসন ও জেলা আওয়ামী লীগের নেতারা জাতির জনকের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। কুমিল্লায় বৃক্ষরোপণ, দোয়া প্রার্থনা, আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শন ও পুরস্কার বিতরণী সহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। কুড়িগ্রামের টাউন হলে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দুস্থদের মাঝে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে খাবার বিতরণ করা হয়। এছাড়া বরগুনা, চাঁপাইনবাবগঞ্জ, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, কুষ্টিয়া, মেহেরপুর, নেত্রকোনা, টাঙ্গাইল, নওগাঁ এবং শেরপুরেও যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে এই দিনটি। করোনাকালে ভিন্ন আবহে পালিত হলো জাতীয় শোক দিবস। অন্য বছরগুলোর মতোই এবারও ছিল নানা আয়োজন, তবে সব কিছুতেই ছিল করোনা সতর্কতা। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল, বিশেষ মোনাজাত ও আলোচনা সভার আয়োজন করা হয়। করোনা দুঃসময়ে দেশবাসীর মঙ্গল কামনা করেও বিশেষ দোয়া করা হয় মোনাজাতে। সকাল থেকে বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে করা হয় বিশেষ প্রার্থনা। রাজধানীর বিভিন্ন গির্জায় ও ঢাকেশ্বরী মন্দিরে জাতির জনক শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের জন্য প্রার্থনা করা হয়। এছাড়া শোক দিবস উপলক্ষে সীমিত পরিসরে রাজধানীর বিভিন্ন এলাকায় শোকসভার আয়োজন করা হয়। করোনার এই ক্রান্তিকালে জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বানও জানান বক্তারা। এই নিয়ে জানাবো আরো খবর। ধনী গরিব নির্বিশেষে সবাইকে সুলভে স্বাস্থ্যসেবা দিতে চেয়েছিলেন বঙ্গবন্ধু। তার সেই চাওয়ার প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাতে তাই শোক দিবসেই চালু হলো গণস্বাস্থ্য নগর হাসপাতালের প্লাজমা ও ব্লাড ডোনেশন সেন্টার। যার যার অবস্থান থেকে বঙ্গবন্ধুর নীতি আদর্শের চর্চাটাই হতে পারে স্বাধীন বাংলাদেশের রূপকার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানানোর সবচেয়ে ভালো উপায়। সেই ইচ্ছা থেকে ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতাল জাতির জনকের শাহাদাত বার্ষিকীতে চালু করলো তাদের প্লাজমা ও ব্লাড ডোনেশন সেন্টার। জাতির একটা কঠিন শোকবহ দিন, তার এই হত্যাকাণ্ডের বিচার হয়েছে,
কিন্তু উনার আদর্শ রূপায়িত হয় না। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা মুক্তিযোদ্ধা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী জানান, করোনার সময়ে আক্রান্তদের সেবা বাড়াতে কাজ করবে এ সেন্টার। সঠিকভাবে প্রপার পরীক্ষা করে যদি সময় মতো প্লাজমা দেওয়া যায়, প্লাজমা দেওয়ার কতগুলি নিয়ম আছে, অত্যন্ত আমরা সায়েন্টিফিক নিয়ম মেনেই প্লাজমা নেব। প্লাজমা অব্যর্থ নয়, তবু আপাতত এটিকে গুরুত্ব দিতেই পরামর্শ দেশে প্লাজমার প্রবক্তা অধ্যাপক ডাক্তার এম এ খানের। সুনির্দিষ্ট ভ্যাকসিন আসার আগ পর্যন্ত এটা খুবই কার্যকরী একটা চিকিৎসা পদ্ধতি। বেশি আকারে অসুস্থ হয়েছিলেন, হাসপাতালে ভর্তি হয়েছিলেন, তারা যদি প্লাজমা তাদের থেকে নেওয়া হয় তাহলে তাদের শরীরে অ্যান্টিবডি বেশি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর দ্বিতীয় চ্যালেঞ্জ হচ্ছে অ্যান্টিবডি পরিমাপ করা এবং দিতে হবে প্রথম দিকে, কারণ প্রথম দিকে শরীরে ভাইরাসের পরিমাণ অনেক বেশি থাকে। শুরুতে প্রতিদিন 25 জনকে প্লাজমা দেওয়ার সক্ষমতা নিয়ে শুরু করলেও সেপ্টেম্বরেই সংখ্যাটা বাড়বে। প্রতিদিন 50 জনকে প্লাজমা দেওয়া যাবে। এছাড়া আরও 50 জনের জন্য প্যাকড সেল, প্লাটিলেট, বিভিন্ন ব্লাড ফ্যাক্টরস এবং থ্যালাসেমিয়া ও হিমোগ্লোবিনোপ্যাথির জন্য প্রয়োজনীয় রক্ত সঞ্চালনের ব্যবস্থা করা যাবে। বিশেষ করে যারা বয়স্ক তাদের তো খুবই খারাপ অবস্থা, তাদের জন্য যদি কিছু একটা করা যায়। নিজের জায়গা থেকে অন্যের জন্য কাজ করা, এটা তো অনেক আনন্দের বিষয় অবশ্য। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা। জানাবো সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। করোনা সংক্রমণের পর বাজারে চালের দাম দীর্ঘদিন স্থিতিশীল থাকার পর আবারও বাড়তে শুরু করেছে। ব্যবসায়ীরা জানান, দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির পাশাপাশি সরবরাহ সংকটের কারণে দাম বাড়ছে। এক সপ্তাহের ব্যবধানে চালের দাম বস্তা প্রতি বেড়েছে 250 থেকে 300 টাকা। আর সরকারিভাবে চাল সংগ্রহ শেষ না হতেই পাইকারি দাম বাড়তে থাকায় চালের বাজার নিয়ে অস্থিরতার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। দেশের উত্তরাঞ্চল থেকে চালের সরবরাহ কমে যাওয়ায় ব্যবসায়ীরাও প্রতিদিন হাঁকছেন বাড়তি দাম। এবারে জানাবো মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ সুজলা সুফলা। কুমিল্লার জলাশয়গুলোতে পর্যাপ্ত মাছের চাষ হলেও সংরক্ষণে কোনো হিমাগার না থাকায় লোকসানের মুখে পড়তে হচ্ছে মৎস্য চাষিদের। জেলার দাউদকান্দি, হোমনা, মুরাদনগর, তিতাস ও মেঘনা সহ 5 উপজেলায় কয়েক হাজার হেক্টর জমিতে বছর জুড়ে মাছ চাষ হয়। দেশের চাহিদা মিটিয়ে এখনও বিদেশে রপ্তানি হয় এসব এলাকার মাছ। তবে মাছ সংরক্ষণের জন্য হিমাগার না থাকায় বেশিরভাগ ক্ষেত্রেই খামারিদের পড়তে হয় লোকসানের মুখে। মৎস্য সংরক্ষণের জন্য হিমাগার নির্মাণ তাদের দীর্ঘদিনের দাবি। আবারও সময় হলো বাজে দৃষ্টির বিরতি, ফিরে এসে আরো যা থাকছে। ভারতের ৭৪তম স্বাধীনতা দিবস আজ। বার্সার জালে ৮ গোল দিল বায়ার্ন মিউনিখ। বিরতি থেকে ফিরে এলাম আবারও ৩টা নিউজ আওয়ারে। আর ফিরে এসে এবারে জানাবো দেশের বাইরের খবর। ভারতের ৭৪তম স্বাধীনতা দিবস আজ। এই উপলক্ষে রাজধানী দিল্লির লাল কেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভাষণে আত্মনির্ভর জাতি গঠনের উদ্যোগে সবাইকে সামিল হওয়ার আহ্বান জানান নরেন্দ্র মোদী। ভাষণে করোনা ভাইরাস পরিস্থিতির উপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন, ভারতে কোভিড-19-এর 3টি ভ্যাকসিনের বিভিন্ন পর্যায়ের পরীক্ষা চলছে। অনুমোদিত হলেই তা প্রত্যেক নাগরিকের কাছে পৌঁছানো হবে। করোনার বিরুদ্ধে সম্মুখভাবে থাকা যোদ্ধা সহ সকলের প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়ে এই সংকটকে হারানোর
দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন ভারতের প্রধানমন্ত্রী। চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে ন্যাশনাল ডিজিটাল হেলথ মিশন চালু এবং সকল নাগরিকের জন্য স্বাস্থ্য পরিচয়পত্র দেওয়ার কথা জানান মোদি। করোনার কারণে এ বছরের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে কঠোর সামাজিক দূরত্ব এবং সুরক্ষা ব্যবস্থা বজায় রাখা হয়। লালকেল্লায় অতিথিদের উপস্থিতিও ছিল কম। তাছাড়া সকলেই মাস্ক পরে আসেন। বসার আসনে বজায় রাখা হয় 6 ফুট দূরত্ব। জানাবো খেলার খবর। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকে শোচনীয়ভাবে বিদায় নিল বার্সেলোনা। বায়ার্ন মিউনিখের কাছে তারা হেরে গেছে 8-2 গোলে। বার্সার বিপক্ষে এই এক পেশে জয়ে সেমিফাইনালে উঠে গেছে বায়ার্ন। সাম্প্রতিক ফর্ম বিচারে লিসবনে এগিয়েই ছিল বায়ার্ন, তবে ইউরোপিয়ান ফুটবল ইতিহাসে বার্সেলোনার এমন পরাজয় অনুমান করাও যায়নি। বায়ার্নের গোল উৎসব শুরু হয় 4 মিনিট থেকে। বিধ্বস্ত মেসি ভিদালরা ম্যাচের প্রথমার্ধে 4 গোল হজম করে। স্কোরশিটে নাম লেখান মুলার, পেরিসিচ ও গ্যাব্রি। দ্বিতীয়ার্ধেও একই অবস্থার মধ্য দিয়ে যায় বার্সেলোনা। কিমিচি ও লেভানডস্কি একটি করে গোল করেন, আর 2টি গোল আসে কুতিনহোর কাছ থেকে। বায়ার্নের প্রথম ফুটবলার হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে অর্ধশত গোল পূরণ করেন লেভানডস্কি। বার্সেলোনা যে 2টো গোল পেয়েছে তার একটি আত্মঘাতী গোল হিসেবে উপহার, অন্যটি করেন সুয়ারেজ। 1946 সালে কোপা ডেল রেতে সেভিয়ার কাছে 8-0 গোলে হেরেছিল বার্সা। 74 বছর আগে সেই দুঃস্মৃতি ফিরে এলো আবার, যার সাক্ষী হলেন লিওনেল মেসি। খেলার খবর জানিয়ে শেষ করবো 3টা নিউজ আওয়ার, তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। শ্রদ্ধা কৃতজ্ঞতায় বাঙালি স্মরণ করছে জাতির জনককে। বঙ্গবন্ধুকে হত্যায় সিআইএর ভূমিকা স্পষ্ট। খুনি মাজেদের স্বীকারোক্তি, বঙ্গবন্ধু হত্যায় জড়িত ছিলেন জিয়া। খুনিদের সাথে দেখা সাক্ষাৎ করতেন এবং খুনিরাও তাকে ওখান থেকে যোগাযোগ করতেন। উনি তো ওনার ডাইরেক্ট মদত ছিল ওদের প্রতি। চলে গেলেন বিশিষ্ট চিত্রশিল্পী মুর্তজা বশির। বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতায় চালু হলো গণস্বাস্থ্য প্লাজমা সেন্টার। ভারতের ৭৪তম স্বাধীনতা দিবস আজ। বার্সার জালে 8 গোল দিল বায়ার্ন মিউনিখ। এই ছিল 3টা নিউজ আওয়ার। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। আর এটিএন নিউজের ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেতে টাইপ করুন STARTSN এবং পাঠিয়ে দিন 5959 এই নম্বরে। ধন্যবাদ।